1950 সালে চীন সেনারা তিব্বতকে আক্রমণ করে এবং তিব্বতকে নিজের দখলে নিয়ে নেয়। এরপর তিব্বতের ধর্মগুরু তথা সবথেকে যে পাওয়ারফুল মানুষটি মানে হলো গিয়ে দলাই লামা, যিনি হচ্ছেন গিয়ে 14th দলাই লামা এই মুহূর্তে, তিনি ভারতে চলে আসেন। সেটা 1959 সাল। তো তখন ভারতে তিনি এবং তার যারা ফলোয়ার এসেছিলেন তাদেরকে তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু এই ম্যাকলডগঞ্জে থাকতে দেয়। তাই জন্যই ম্যাকলডগঞ্জে এত তিব্বতী কালচারের দেখা পাওয়া যায়। এই সুন্দর ম্যাকলডগঞ্জে আমাদের 2 দিন খুব ভালোভাবে কেটেছে। তো আমরা আর একদিন ছিলাম খাজ্জারে, আর একদিন ছিলাম ডালহৌসিতে। এই পুরো ট্যুর প্ল্যানটা আমরা এই ভিডিওটিতে শেয়ার করব। আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট মেডিবাডিসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে নিতে। তো এরপরে আসি আমরা এখানে পৌঁছালাম কি করে। তো প্রথমেই বলি, আমরা কিন্তু রোডে খুব একটা বেশি ট্রাভেল করতে চাইনি, তাই জন্য নিয়ারেস্ট কীভাবে পৌঁছানো যায় এবং একদিনে পৌঁছানো যায় সেটা আমরা অনেকটা হিসেব নিকেশ করে বের করেছিলাম যে অমৃতসরে পৌঁছালে জিনিসটা একটু ইজি হয়ে যাবে। তো অমৃতসরে আমরা ডিরেক্ট ফ্লাইট নিয়েছিলাম এবং ওখান থেকে প্রায় 5-6 ঘন্টার জার্নি ছিল। আমাদের যেতে একটু টাইম লেগেছিল, কারণ কি আমরা দাঁড়িয়েছিলাম, লাঞ্চ করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন হাভেলি, এই রেস্টুরেন্টটা, এদের একটা চেন তো ওদিকে খুব ফেমাস। তো এখানে আমরা খেয়েছিলাম। তারপর আমরা ফাইনালি প্রায় 6.5-7 ঘন্টা পরে 8টা সাড়ে 8টার দিকে পৌঁছেছিলাম ম্যাকলডগঞ্জ। সেখানে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছিলাম ম্যাকলডগঞ্জের যে মোড়, সেই মোড়টাতে। এই চকটার নাম হলো দলমা চক। এই দলমা চকে যেতে আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিট লাগে। আমরা ছিলাম অমৃতারা সুরাইয়া বলে একটা হোটেলে। এই যে এখন সময়টা দেখছেন, এখন প্রায় 10টা মতন বাজে। তবুও দেখুন কত গাড়ি, কত লোক। এখানকার নাইট লাইফটা কিন্তু বেশ জমজমাট। রাত্রিবেলা ওই চকেরই একটা রেস্টুরেন্টে ঢুকে একটুখানি খাওয়া দাওয়া করে আমাদের সেদিনের মতো দিনটা শেষ হয়ে গেল। এরপর পরের দিন সকালবেলাতে আমরা বেরিয়েছি নাড্ডির উদ্দেশ্যে। নাড্ডি হচ্ছে ওখান থেকে মাত্র 2-3 কিলোমিটার ডিস্টেন্স। এটা হচ্ছে গিয়ে ওই জায়গাকার প্রায় টপ পয়েন্ট বলতে গিয়ে, এবং ওখান থেকে পুরো যে রেঞ্জটা, ধোলাধার রেঞ্জ, সেই রেঞ্জটা নাকি দেখা যাওয়ার কথা। যদিও বা প্রচণ্ড কুয়াশা, ফগি ওয়েদার, তাই জন্য আমরা খুব একটা ভালো করে দেখতে পাইনি। তবে মাঝে মাঝে উঁকি মারছিল। এবং নাড্ডি থেকে একটা ভিউ পয়েন্টে আমরা গেছিলাম। সেই ভিউ পয়েন্ট হচ্ছে নাড্ডি রিভার ভিউ পয়েন্ট। সেটা নাড্ডি যে এই যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটা হচ্ছে টপমোস্ট এরিয়া বলতে গেলে, এবং এখান থেকে বেশ খানিকটা নিচে যেতে হতো। তো এই নিচে যাওয়ার পরে যে ভিউটা আমরা পেয়েছিলাম, সেই ভিউটা কিন্তু খুব ভালো লেগেছে। আমরা যখন গেছিলাম তখন যদিও বা রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না, তাও ফাইনালি আমরা এই নাড্ডি রিভার ভিউ পয়েন্ট এই জায়গাটাতে পৌঁছে গেলাম। এখানে সুন্দর একটা নদী, পাহাড়ি নদী বয়ে চলেছে, এবং তার পাশে বেশ কয়েকটা ছোটো ছোটো খাবারের দোকানও রয়েছে। এই জায়গাটার পরিবেশটা এত মনোরম, এত শান্তশিষ্ট যে আমরা অনেকক্ষণ টাইম এখানে স্পেন্ড করেছিলাম। সবাই হয়তো নাড্ডি ভিউ পয়েন্ট থেকে ঘুরে চলে যান, কিন্তু আপনারা যদি একটুখানি টাইম নিয়ে আসেন তাহলে এই রিভার ভিউ পয়েন্টটা যদি পৌঁছাতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আশেপাশে বেশ কয়েকটা ক্যাফে ছিল। এই ক্যাফের মধ্যে একটা ক্যাফেতে বসে একটু চা, একটু ম্যাগি নিয়ে অনেকক্ষণ টাইম পেরিয়ে যাবে। ট্যুর প্ল্যান করার সময় একটু বাফার টাইম হাতে রাখা উচিত। যেমন এই জায়গাটা ভালো লাগলো, এই জায়গাটা কিন্তু আমাদের আইটিনারিতে ছিল না, কিন্তু আমাদের যেহেতু ভালো লাগলো তাই জন্য আমরা বেশ খানিকক্ষণ টাইম এখানে স্পেন্ড করেছিলাম। আমাদের ট্যুর প্ল্যানগুলো একটু রিল্যাক্সিংই হয়। আসলে ঘুরতে গেছি, সেখানে গিয়েও যদি সবসময় মাথার উপরে একটা চাপ থাকে তাহলে কী করে চলে বলুন তো। তো তাই জন্য হচ্ছে গিয়ে আমরা একটুখানি হাতে টাইম নিয়ে যেখানটা ভালো লাগছে সেখানে একটু বেশিক্ষণ টাইম স্পেন্ড করে ঘুরতে ভালোবাসি। নাড্ডি বা ম্যাকলডগঞ্জ থেকে আরও অনেকগুলো জায়গা যাওয়া যায়, যেমন এই ট্রিউন ট্রেক, কারেরি লেক ট্রেক, এরকম আরও বেশ কয়েকটা। যদিও বা এগুলো প্রায় এক দিন লেগে যাবে, তাই জন্য এগুলো যেতে গেলে হাতে কিন্তু টাইম নিয়ে যেতে হবে। এটা হচ্ছে ডাল লেক। নাড্ডি যাওয়ার রাস্তাতেই এই ডাল লেকটা পড়বে, আলাদা করে এখানে আসার দরকার পড়ে না যেহেতু রাস্তার পাশেই। তবে জানি না জল থাকলে কেমন লাগবে। এখন জলও নেই, বরফও নেই, তাই খুব একটা সুন্দর লাগছে না দেখতে কিছু। চারদিকে যেহেতু পাইনের জঙ্গলে ঘেরা, তাই জন্য এই জায়গাটার নাম ডাল লেক। এরকম ল্যান্ডস্কেপের জন্যই হয়তো ডাল লেক নাম দিয়েছে, কাশ্মীরের ডাল লেকের নাম অনুসারেই। জল থাকলে হয়তো দেখতে সুন্দরও লাগতো, বা বরফ থাকলেও। এখন তো
খুব একটা ভালো লাগছে না। যাই হোক, এইভাবে আমাদের নাড্ডি ঘোরাটা শেষ হয়ে গেল। এরপরে আমরা যাচ্ছি ধর্মশালার উদ্দেশ্যে। আমরা প্রথমেই যাব কাংড়া ফোর্ট। কাংড়া ফোর্ট যেতে আমাদের মোটামুটি ওই 45 মিনিট মতন টাইম লেগেছে। এটা হচ্ছে কাংড়া ফোর্ট টিকিট কাউন্টার। এখানে টিকিট হচ্ছে গিয়ে 25 রুপিস পার হেড। আমাদেরকে অনলাইন কাটতে হলো, আমি জানি না সবসময়তেই অনলাইন কাটতে হয় কিনা। এই ফোর্টের মধ্যে একটা মিউজিয়াম আছে আর একটা প্রাইভেট মিউজিয়ামও আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। ওই মিউজিয়ামের সাথে আবার একটা ক্যাফেও আছে, যার এন্ট্রান্সটা এখান থেকে বেরিয়ে আলাদা করে যেতে হয়। এই মিউজিয়ামের মধ্যে অনেক পুরনো মুদ্রা সংরক্ষিত রয়েছে, তাছাড়া আরও অনেক যুদ্ধের সরঞ্জাম, এসব অনেক কিছুই সংরক্ষণ করা হয়েছে। কাংড়া দুর্গটি ভারতের হিমাচল প্রদেশের কাংড়া জেলার এক ঐতিহাসিক দুর্গ, যা একসময় বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী দুর্গগুলির মধ্যে একটি ছিল। 1915 সালে মোহাম্মদ গজনির আক্রমণের পর এটিকে পুনর্নির্মাণ করা হয়। কাংড়া দুর্গের ইতিহাস থেকে আমরা দেখেছি যে অনেকগুলো আক্রমণ এবং বিজয়ের সাক্ষী মূলত রাজপুতদের শাসনাধীনে ছিল এবং মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধেও যথেষ্ট প্রতিরোধ গড়ে তুলেছিল। 1857 সালের ব্রিটিশদের আক্রমণে এই দুর্গটির পতন ঘটে এবং তারা এই দুর্গটির দখল নেয়। আগের 3টে গেটের নাম ছিল আমিরি গেট, জাহাঙ্গীরি গেট, তারপর আন্ধেরি গেট। এই গেটটার নাম হচ্ছে দর্শনী গেট। যেহেতু এই ফোর্টটা হিন্দুদের আন্ডারে ছিল, তাই জন্য এখানে একটা মন্দির রয়েছে। এই হচ্ছে আমরা মোটামুটি ফোর্টের প্রায় ভিতরে ঢুকে পড়েছি। এটা দুটো মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে, লক্ষ্মীনারায়ণ টেম্পলের ধ্বংসাবশেষ যতদূর সম্ভব। দুটি নদীর সংযোগস্থলে গড়ে ওঠা এই দুর্গটি কিন্তু বিশাল বড়, প্রায় 1.5-2 ঘন্টা হাতে নিয়ে যাওয়া উচিত এই দুর্গটি যদি দেখতে যেতে চান। এবং চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য আর এই দুর্গের যে একটা গ্র্যান্ডিওসিটি, সেই সব মিলিয়ে এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। চারদিকের ফগি ওয়েদারের জন্য দূরের রেঞ্জগুলো তো খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এই দুর্গ থেকে বেরিয়ে আমাদের উদ্দেশ্য ছিল স্টেডিয়াম যাওয়ার, কিন্তু যেহেতু ফগি ওয়েদার ছিল তাই স্টেডিয়ামে আর ঢোকা হয়নি, কারণ দূরের যে পাহাড়টা যার জন্য সৌন্দর্য সেটা দেখা যাবে না। এরপরে আমরা পৌঁছে গেছি নরবুলিঙ্কা ইনস্টিটিউট। টিকিট পার পার্সন 50 রুপিস। এটা হচ্ছে নরলিং হাউস। এখানে লেখা তো রয়েছে রুমস অ্যাভেলেবেল। ইনস্টিটিউটের মধ্যে বেশ কয়েকটা মিউজিয়ামও রয়েছে, যেমন একটা ডল মিউজিয়াম, একটা আর্ট মিউজিয়াম। এই ডল মিউজিয়ামের মধ্যে খুব সুন্দর সুন্দর কয়েকটা পুতুল রয়েছে আর একটা সুভেনিয়ার শপও আছে। মনেস্ট্রি জায়গাটা এমনিতেই খুব শান্তশিষ্ট হয়, তার উপর এখানে খুব বেশি লোকজন ছিল না, তাই জন্য খুব সুন্দর শান্ত একটা পরিবেশ আমরা পেয়েছিলাম। এরপর আমরা চলে এসেছিলাম সুভেনিয়ার শপে। যদিও বা কিছু কেনা হয়নি, এখানে বৌদ্ধ ধর্মের সাথে সামঞ্জস্য রেখে, তাদের কালচারের সাথে সামঞ্জস্য রেখে অনেক কিছু পাওয়া যাচ্ছিল। আমাদের পরবর্তী গন্তব্যস্থল এটা হচ্ছে বাঘসুনাক টেম্পল। বাঘসুনাক টেম্পলের ঠিক পাশ দিয়েই চলে গেছে বাঘসুনার ওয়াটারফল যাওয়ার রাস্তা। এখানেও একটা ছোট্ট মার্কেট মতন রয়েছে, যে মার্কেটে অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এখন তো পুরো শুকিয়ে গেছে, খুব ছোট্ট একটা স্ট্রিম শুধু দেখা যাচ্ছিল, সেটা হচ্ছে গিয়ে বাঘসুনাক ওয়াটারফল। ওই যে স্ট্রিমটা এখানে এসে মোটামুটি দেখা যাচ্ছে। ওখানে সামনে আরেকটা ছোট্ট মন্দির রয়েছে, ওয়াটারফল থেকে হেঁটে হেঁটে যাওয়ার সিঁড়িও রয়েছে। ওয়াটারফলটা এখন পুরো শুকনো। আমরা এখন এসেছি শিবা ক্যাফে। শিবা ক্যাফের রাস্তাটা এটা, দেখি গিয়ে কি আছে ওখানে। এখন প্রায় সানসেটের টাইম হয়ে এসছে, যদিও বা এত ফগি ওয়েদারের জন্য সবসময় খুবই অন্ধকার অন্ধকার লাগছে, বাট এই সময়তে আমরা এসেছি একটা সুন্দর ক্যাফেতে, যার নাম হচ্ছে শিবা ক্যাফে।
অনেকটা উপরে আছে শিবা ক্যাফে। ভানসোনাগ ওয়াটারফলের রাস্তা ধরে আসতে হয়। ভানসোনাগ টেম্পল থেকে ওয়াটারফল পৌঁছাতে 20 মিনিট লাগলে ওয়াটারফল থেকে এখানে পৌঁছাতে প্রায় আধ ঘন্টা লেগেছিল। বেশ স্টিফ রাস্তাটা। সেখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা ফিরে গেছি ম্যাকলডগঞ্জে। সেখানে রাতেবেলা ডিনার সেরে সোজা একটা লম্বা ঘুম। সকালবেলা ঘুম থেকে উঠেই এই দৃশ্য দেখে মন ভরে গেল। আমাদের হোটেলের যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট থেকে এই দৃশ্য দেখা যায়। আর সেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে চেক আউট করে গেলাম। যেতে যেতে দেখে নিলাম ধর্মশালা স্কাইওয়ে। এখান থেকে রোপওয়ে করে ধর্মশালা পৌঁছানো যায়। আর একটু হেঁটেই আমরা পৌঁছে গেলাম দলাই লামা টেম্পল। এই দলাই লামা টেম্পলটা আসলে বানানো হয়েছিল ওই 1959 সালে, যখন দলাই লামা ভারতে এসেছিলেন। এবং এখন যিনি দলাই লামা আছেন তিনি এখানেই থাকেন। আমরা বেশ সকাল সকাল এখানে পৌঁছে গেছিলাম এবং গিয়ে দেখি অনেক মানুষজন এসছেন প্রার্থনা করতে। এই দলাই লামা টেম্পলের চারদিকে অনেকগুলো স্নো পিকড মাউন্টেন দেখা যাচ্ছিল এবং এই খুব সুন্দর জায়গাটা ছেড়ে আলটিমেটলি আমরা ধরলাম ম্যাকলডগঞ্জ ছেড়ে খাজিয়ার যাওয়ার পথ। একদিকে ধুলাধার আর আরেকদিকে শিবালিক পর্বতমালা। এই দুই পর্বতমালার মধ্যেখানে অবস্থিত কাংড়া উপত্যকা। তাই জন্য যখন আমরা নিচে নেমে এসেছিলাম তখন মনে হচ্ছে সমতল থেকেই যেন চারদিকে স্নো পিকড মাউন্টেন দেখা যাচ্ছে। অদ্ভুত সুন্দর এই জায়গাটা। ম্যাকলডগঞ্জে আমাদের 2 দিনের অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। আপনারা যারা ম্যাকলডগঞ্জ আসার প্ল্যান করছেন, ধর্মশালা আসার প্ল্যান করছেন, তাদেরকে বলবো অবশ্যই ম্যাকলডগঞ্জে থাকবেন। ধর্মশালা জায়গাটা সুন্দর হলেও ম্যাকলডগঞ্জের একটা অদ্ভুত ভাইব আছে। সেই ভাইবটা কিন্তু আমরা খুব এনজয় করেছি। 2 দিনে পুরোটা আমরা ঘুরে উঠতে পারিনি। ধর্মশালাতে চামুণ্ডা দেবীর মন্দির ছিল, যে মন্দিরটা যাওয়ার আমাদের আর টাইম হয়নি। তাছাড়া এই যে ট্রিউন ট্রেক, যে ট্রেকটা খুবই সুন্দর দেখতে, পুরো ধলাধার রেঞ্জটা দেখা যায়, সেখানে যাওয়ারও টাইম হয়নি। হাতে হয়তো আরও কয়েকটা দিন টাইম নিয়ে যেতে হতো। এভাবে আমরা আমাদের ধর্মশালা ম্যাকলডগঞ্জে 2 দিন শেষ করে খাজিয়ারে পৌঁছালাম।